প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আজকের অনুষ্ঠান সাজিয়েছি আমরা ওবেসিটি নিয়ে, বাংলাদেশের একটি প্রধান সমস্যা ওবেসিটি। চলুন, এই ওবেসিটি কেন হয়, এটা চিকিৎসা কী, নিরাময় আছে কিনা বা প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা, এই বিষয়গুলো জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর FM মোফাক্করুল ইসলাম। তিনি অধ্যাপক মেডিসিন, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রাক্তন অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার সাথে আছেন শেখ হাফিজুর রহমান, তিনি উপসচিব, সচিবালয়ে উনি কর্মরত আছেন এবং যিনি গবেষণা করছেন ওবেসিটি নিয়ে। প্রথমে স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, এই ওবেসিটির কারণ কি বলে আপনি মনে করছেন? ওবেসিটি যদি আমরা বাংলায় বলি স্থূলকতা, স্থূল হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া। তো কখন আমরা বলবো যে আপনি ওবেস হয়ে গেছেন, আপনি মোটা হয়ে গেছেন প্রয়োজনের চাইতে? সুস্বাস্থ্য আর ওবেসিটি দুটোকে কিন্তু আলাদা করতে হবে। সুস্বাস্থ্য আপনার শরীরের ওজন, আপনার উচ্চতা অনুযায়ী হওয়া উচিত। আমরা এই ওবেসিটির জন্য বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করি, তার ভিতরে সবচাইতে অ্যাকসেপ্টেড হচ্ছে BMI বা বডি মাস ইন্ডেক্স। এটাকে আমরা ক্যালকুলেট করি ওয়েট এবং হাইট দিয়ে, একটা ফর্মুলা আছে। আমাদের বডি ওয়েট হওয়া উচিত, BMI হওয়া উচিত 18 থেকে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলে 25, আর এশিয়ান স্ট্যান্ডার্ডে বলা হয় যে 23 পর্যন্ত। যদি 25-এর উপরে চলে যায় BMI, 25 থেকে 30 পর্যন্ত আমরা বলি ওভারওয়েট, তখনও কিন্তু ওবেস বলি না। ওভারওয়েট আপনার ওজন বেশি। আর BMI যদি আপনার 30-এর উপরে চলে যায় তাহলে হলো ওবেস। তো ওবেসকেও আবার ভাগাভাগি করা হয়েছে। 30 থেকে 35 যদি হয় তাহলে ক্লাস 1 ওবেসিটি, 35 থেকে 40 হচ্ছে ক্লাস 2, আর 40-এর উপরে চলে গেলে এটাকে বলতেছি আমরা মরবিড ওবেসিটি অথবা ক্লাস 3 ওবেসিটি। আমাদের জন্য, আমাদের সকলেরই উচিত আমাদের বডি ওয়েটটাকে এমনভাবে রাখা যেন আমাদের BMIটা 18 থেকে 25-এর ভিতর থাকে। আমরা বাংলাদেশিদের জন্য 22-23 হলে ভালো। শেখ হাফিজুর রহমান, আপনার কাছে আসি। আসলে আজকাল আমরা দেখি যে আমাদের শিশুদের ক্ষেত্রে, যারা স্কুল গোয়িং চিলড্রেন আছে, তাদের ক্ষেত্রে একটু ওবেসিটিটা বেশি। আচ্ছা, এটার পিছনে কি কারণ বলে আপনি মনে করছেন? ওবেসিটির শিশুদের মাঝে বলুন আর অন্য যে কোনো বয়সের ক্ষেত্রেই বলুন, এটার অনেকগুলো কারণ আছে। একটা তো জেনেটিক্যাল আছে, এছাড়া কিছু সামাজিক কারণও থাকে। আমাদের সরকারের পলিসি লেভেলটা আমাদের ওই ক্ষেত্রে দুর্বল, আমাদের স্কুলিং, আমাদের অন্যান্য খেলাধুলার যে স্কোপটা কমে যাওয়া, মাঠের স্বল্পতা, তারপর হচ্ছে পারিবারিক একটা সচেতনতা, মা বাবারা কি খাওয়াচ্ছে, কেন খাওয়াচ্ছে, কখন খাওয়াচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে, এই কয়েকটা বিষয় খুব জড়িত আর কি। যদিও উন্নত দেশগুলোতে বা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশগুলো কিন্তু এশিয়ার যারা মোটামুটি এগিয়েছে, মালয়েশিয়া বলেন, অনেক দেশে কিন্তু তারা স্কুলে ভর্তি হওয়ার সময়ই তাদের উচ্চতা এবং BMIটা ইন্ডেক্সটা ক্যালকুলেট করে এবং তাকে জানানো হয়, স্কুলের টিচার জানায় যে আপনার বাচ্চাটা কিন্তু টাইম টু টাইম যে একটু ওবেসিটির দিকে যাচ্ছে। তারপরে উনি প্রিভেনশন মেজার কিন্তু নেওয়া যায়। তো আমাদের এই সচেতনতাও লাগবে। মানে আপনার কথা, এক কথায় আমরা বলতে পারি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, খাওয়া দাওয়ার মধ্যে ব্যালেন্স ডায়েটের প্রতি একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ওবেসিটির কারণে আমাদের আসলে বডিতে কি কি রোগ হওয়ার সম্ভাবনা, ঝুঁকিটা বেশি থাকে? ওবেসিটির কারণ হিসাবে আমরা যদি মেডিকেলি দেখি, আমরা যদি দুইটা ফ্যাক্টর আমাদের হিসাব করতে হবে। আমরা যে খাবার খাই, কেন খাই? আমাদের এনার্জি দরকার। তাহলে এনার্জি, খাবার থেকে আমাদের এনার্জি আসে। এনার্জি ইনটেক আর এনার্জি এক্সপেন্ডিচার মানে খরচ, আমার আয় আর ব্যয় সমান থাকলে আমার বডি ওয়েটটা ভালো থাকবে। এখন ওবেসিটির কারণ হিসেবে আমাদের বলছে যে আমাদের এখন এনার্জি ইনটেক বেশি হচ্ছে, এক্সপেন্ডিচারটা কম হচ্ছে। তাহলে এনার্জি ইনটেক কেন আমার বেশি হচ্ছে? এখন যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি আমাদের খাদ্যের পরিমাণটা বেড়ে গেছে, এটাকে বলছে পোর্শনটা। আপনার ইউরোপের আপনার যে ডাটা দেখা যায় যে 60-এর দশকে যা ওরা ক্যালোরি খেত 2300 ক্যালোরি, এখন তাদের অ্যাভারেজ ক্যালোরি ইনটেক হয়েছে 2800 ক্যালোরি। সো খাবারের আমাদের অ্যাফ্লুয়েন্সি বা আমাদের অর্থ সমাগম বা আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা উন্নতির কারণে আমাদের খাবারের পরিমাণ বেড়ে গেছে। এটা হলো একটা। আরেকটা, কিছু কিছু মানুষ তারা করে কি, মেইন মিল বাদ দেয়, যেটা স্বাস্থ্য সচেতন, তারা স্ন্যাকিং করে, সারাক্ষণই খায়, অল্প অল্প খায়। এতে কিন্তু খাবার পরিমাণ বেড়ে যায়। দুপুরের মিল বাদ, রাতের মিল রাতে খাবো না, রাত্রে খাই না, কিন্তু ওই যে অল্প অল্প খেতে খেতে টোটাল ক্যালোরি ইনটেক বেশি হয়ে যায়। আরেকটা যেটা চলে আসছে, ফাস্ট ফুডে আপনার যে অ্যাডিটিভগুলো দেওয়া হয়, ওগুলোতে হাই ক্যালোরি থাকে। হাই ক্যালোরিগুলো আপনার আসছে, আপনার দেখেন যে মেয়োনেজ দিচ্ছে, আপনার এবারে বাটার দিচ্ছে, বিভিন্ন রকমের অ্যাডিটিভ যেগুলো আসতেছে, এগুলো কিন্তু সবগুলো এনার্জি রিচ।
এই খাবারগুলো বেশি আসতেছে। তারপরে এখন চলে আসছে যেটা আপনার যে বেভারেজগুলা, সবগুলো কিন্তু হাই এনার্জি। তাহলে আপনার রিসেন্টলি আমাদের এনার্জি ইনটেক বেড়ে গেছে, এটা হচ্ছে একটা কারণ। আবার সেই সাথে আমাদের এনার্জি এক্সপেন্ডিচার কমে গেছে। কিভাবে কমে গেল, কেন কমে গেল? ট্রান্সপোর্টটার কারণে আমাদের যে হাঁটার অভ্যাসটা ছিল সেটা চলে গেছে। তাহলে স্কুলে যাওয়া হাঁটা বন্ধ হয়ে গেছে, অফিসে যাওয়ার হাঁটা বন্ধ হয়ে গেছে। তাহলে অ্যাজ এ হোল হাঁটাটা বন্ধ হয়ে গেছে ট্রান্সপোর্টের কারণে। সেই সাথে আমরা ঘর এবং অফিসের যে এনভায়রনমেন্টটা সেটাকে আমরা আরামদায়ক করে ফেলছি। টিভি চালাই রিমোট দিয়ে, ফ্যান চালাই রিমোট দিয়ে, আমার লাইট চলে রিমোট দিয়ে, আমরা যেন বিছানার থেকে না সরতে হয় এমনভাবে আমাদের হোম এনভায়রনমেন্টটা তৈরি করা হয়ে গেছে, আমরা নড়াচড়া না করি। আমাদের সবগুলো কাজে কিন্তু দেখা যাচ্ছে আমরা এনার্জি এক্সপেন্ডিচার কমিয়ে দিচ্ছি, স্পোর্টসগুলো কমে গেছে। আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে যে ছেলেমেয়েরা অথবা অ্যাডাল্টরাও ফিজিক্যাল অ্যাক্টিভিটির চাইতে রিক্রিয়েশনের জন্য এখন স্ক্রিনে চলে গেছে, টিভি, মোবাইল, ল্যাপটপ। দেখা গেছে যত বেশি সময় আপনার স্ক্রিনে কাটাচ্ছেন ওবেসিটি সেখানে তত বেশি হচ্ছে। এটা কিন্তু তাহলে আমরা বলবো যে ওবেসিটির কারণ একটা হচ্ছে আমাদের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে গেছে, যার জন্য আমাদের ওবেসিটিটা হচ্ছে। ওবেসিটির কারণে লাইফ এক্সপেক্টেন্সি বা জীবন শর্ট হয়ে যাচ্ছে। একদিকে যেমন আপনার এটাকে আমরা বলি মর্টালিটি বেড়ে গেছে, আরেকটা হচ্ছে রোগ বেড়ে গেছে, মরবিডিটিও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যারা ওভারওয়েট তাদের জীবন তার মানে সমবয়সী আরেকজন নর্মাল ওয়েট ব্যক্তির চাইতে 7 বছর কমে গেছে। তাহলে আমাদের ডেথ রেটটা এই ওবেসিটির কারণে বেড়ে গেছে। আর যদি আমরা বলি মরবিডিটি বা রোগ, শরীরের সকল সিস্টেম এই রোগে আক্রান্ত, এই রোগের সাফারার। আমি যদি উপর থেকে শুরু করি, মাথায় আপনার সাইকোলজিক্যাল বলি, এরা ডিপ্রেশনে ভোগে। ওবেসিটির কারণে স্কুলে গেলে যেতে গেলে এই মোটকো বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হয়, এরা ডিপ্রেশনে ভোগে। যার জন্য অনেকে সোশ্যাল আইসোলেশন মানে একাকী থাকতে পছন্দ করে। অনেক গার্জিয়ানরা আমাদের কাছে আসে, বাচ্চা বাইরে যেতে চায় না, সারাদিন ঘরে বসে বসে মোবাইল টিপে আর খালি মোটা হয়, আর ওই অনলাইনে অর্ডার করে খাবার খায়। তাহলে এই যে বুলিং থেকে, বডি শেমিং আর বুলিংয়ের থেকে বাঁচার জন্য ওরা আইসোলেটেড হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগতেছে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে আমাদের শরীরে লিপিডগুলো বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। কোলেস্টেরল বাড়ার কারণে আমাদের হৃদরোগ বাড়ছে, দ্যাট ইজ হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যাচ্ছে, আমাদের স্ট্রোকের রিস্ক বেড়ে যাচ্ছে। সেই সাথে আমাদের এন্ডোক্রাইন বা হরমোনজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে। এখানে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না। যখন ইনসুলিন কাজ করতে পারে না তখন আমার ইনসুলিন টলারেন্সটা, গ্লুকোজ টলারেন্স কমে যায় এবং শেষমেশ টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়। আরেকটা হচ্ছে দেখা যায় যে যদি মেয়ে হয় তাদের মিনস্ট্রাল ইরেগুলারিটিস হয়, ছেলেদের দেখা যায় অল্পতেই তাদের বয়ঃপ্রাপ্তি হয়, প্রিকশাস পিউবার্টি হয়। এই হচ্ছে যে আমাদের অল্প বয়স। আর যদি আমরা একটু বয়স্কদের কথা চিন্তা করি তাহলে যে হরমোন ডিপেন্ডেন্ট যে ক্যান্সারগুলো, যেমন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, পুরুষের প্রোস্টেটের ক্যান্সার, এগুলো বেশি হচ্ছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলে একটা রোগ হয়, এদের অ্যাজমা বেশি হয়, এদের বলে যে ইফোর্ট ইনটলারেন্স, ওরা কোনো কাজ করতে পারে না, কাজ করতে গেলে হাঁপিয়ে যায়। আর যখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম হয় এদের এংজাইটি থাকে, এদের হাইপারটেনশন, ব্লাড প্রেশার হাই হয়, এদের করোনারি হার্ট ডিজিজ বেশি হয়, গল স্টোন হয়, কোলনের ক্যান্সার হয়। তাহলে স্টমাকেও কিন্তু হচ্ছে। আরেকটা ভয়াবহ জিনিস হয় মাসকুলোস্কেলেটাল সিস্টেম বা হাতে পায়ে, এদের অস্টিও আর্থাইটিস বেশি হয়। আমাদের শরীরের কোনো সিস্টেমই কিন্তু বাদ যায় না। ও কিডনিতেও সমস্যা করে, কিডনির ক্যান্সার এদের বেশি হয়। শেখ হাফিজুর রহমান, আপনার কাছে আসছি। আমরা দেখেছি যে ইদানিং যে প্রবণতা, স্কুলের পাশেই ফাস্টফুডের দোকান, বেভারেজ, স্কুলে ঢোকার সময়, স্কুল থেকে বেরোর সময় তারা ড্রিঙ্কস খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে। আসলে কি করা উচিত? আসলে এটা তো আসলে বহুমাত্রিক একটা সমস্যা। এটা শুধু একটা প্রতিষ্ঠান বা সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। পরিবার একটা জড়িত এটার সাথে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যুরোক্রেসি, সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠন, বিশেষ করে ইউএনডিপি, ইউনিসেফ, এগুলো। সাংস্কৃতিক একটা যাত্রা আমাদের যে দরকার, যে চকলেট খাওয়া, বিদেশে কেউ গেলে
বলে যে আমার জন্য কি নিয়ে এসছো, চকলেট নিয়ে আসছো কিনা। এগুলো আরেকটা হচ্ছে গণমাধ্যম, যেটার জন্য আজকে আমরা এখানে বসছি। তো অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা করেছে, প্রতি 8 জনে 1 জন হচ্ছে অবেসিটি সারা পৃথিবীর জনসংখ্যায়। তো এই রকম বাড়লে কিন্তু আমাদের যে শ্রম নির্ভর যে ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে ফ্যাক্টরিগুলো, ইভেন মিলিটারি, যেটা পুলিশিং, মিলিটারি, এইগুলো কিন্তু আমার নিরাপত্তা একটা হুমকি হবে। কারণ ওবেসিটি হলে আমার সবগুলো হচ্ছে এমন কিছু কাজ করতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পলিসি লেভেলে যেটা আপনি বলছিলেন যে স্কুল কলেজে, পৃথিবীর অনেকগুলো দেশ, স্পেশালি কোরিয়া, সিউল এবং বুসানে আমি দেখেছি যে বুসান স্কুলের পাশে তারা অলরেডি বন্ধ করে দিচ্ছে এই যে বেভারেজ যে দোকান, ফাস্টফুডের দোকান, এবং ওরা ইয়ে করছে। আমি দেখলাম কানাডায় কিছুদিন আগে ওদের এই ব্যবসাগুলোতে তারা ট্যাক্স বেশি ইম্পোজ করছে। অথবা লেবেলিংয়ের ক্ষেত্রে আমাদের খুব বাংলাদেশে করতে পারি যে বড় করে আমরা ছোট্ট করে লেবেলিংয়ে লিখে রাখি ফ্যাট কতটুক বা কার্বোহাইড্রেট কতটুক, এটা বড় করে লেখা। ইভেন অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় আমাদের ফুডের, তখনও বলতে হবে যে কতটুক আপনার বাধ্যতামূলকভাবে এটা করতে হবে। এখানে কিন্তু ব্যুরোক্রেসি বা পলিসি মেকিংয়ের একটা বড় রোল আছে। 2 নম্বর হচ্ছে যে আপনি এই যে সোডা জাতীয় বেভারেজের প্রাইস একটু বাড়ানো, ইভেন বিজ্ঞাপন, বিলবোর্ড, অনলাইনে প্রচার করতে গেলেও আপনাকে ওয়েবসাইটে লিখতে হবে যে আপনার কতটুক কার্ব আছে, সুগার কতটুক আছে, এইগুলো লিখতে হবে। পাশাপাশি আপনার পলিসি লেভেলে তো আপনার কিছু কাজ করতে হবে। যেমন আমাদের পাঠ্যপুস্তকে তো আমরা কিন্তু খেলি, কিন্তু সবাই খেলে না স্কুলে। আপনি দেখবেন যে 5টা ছেলে খুব ভালো খেলে, এদেরই স্কুল পেট্রোনাইজ করছে। তো আমাদের প্রত্যেকটা ছাত্রদের, শিক্ষার্থীকে কিন্তু আমাকে খেলাধুলায় নিয়ে আসতে হবে। এই জন্য বাধ্যতামূলক করতে হবে আমার ফিজিক্যাল এডুকেশনটা। ইভেন এই বাধ্যতামূলক করলে কিন্তু মার্কিং একটা সিস্টেম থাকবে, সে দৌড়াবে, ওখানে তো নিশ্চয় একটা কারিকুলাম থাকবে, এইটা আনা। আরেকটা বড় হচ্ছে আমাদের স্কুলগুলো দেখেন, ঢাকা শহর বা বড় বড় শহর স্কুলে কোনো মাঠ নেই, অধিকাংশ স্কুলের কোনো মাঠ নেই। আমাদের এইটা অতি সত্বর বন্ধ করা উচিত। মাঠ ছাড়া কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান, এটা ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক, এটা করা যাবে না অতি সত্বর। অথবা ভবিষ্যতেও একটা চিন্তা করতে পারে যে 2-3টা স্কুল যেগুলো মাঠ আছে মার্চ করে দেয়া হইতে পারে, এরকম যোগাযোগ ব্যবস্থা বেড়েছে। স্যার, আপনার কাছে যেটা আসতেছিলাম যে ডিজিজ কন্ডিশন আপনি যেটা বলছিলেন, এই রোগগুলো যে ওবেসিটি থেকে হয়, তো এটা আসলে প্রিভেনশনের কোনো উপায় আছে কিনা? অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে আমার ওবেসিটির জন্য অতগুলো রোগ হচ্ছে, আর কেউ কেউ তো অলরেডি রোগে সাফার করছে। তাহলে আমাকে এখন ওবেসিটি ট্রিটমেন্ট করতে হবে। প্রিভেনশন তো থাকবেই, ট্রিটমেন্টটা এখন কারা ট্রিটমেন্ট করবে, কিভাবে ট্রিটমেন্ট করবে? ট্রিটমেন্ট করার জন্য প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লাইফস্টাইল। আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো তার আগে এটা কিন্তু খুব সহজ না, কারণ আমরা যখন ওবেস পেশেন্টকে বলি যে আপনার খাবার কমাইতে হবে, তারা আমি তো স্যার কিছুই খাই না, মানে তাদেরই হচ্ছে তারা না খেয়ে মোটা হচ্ছে। এইটা শুধু আমাদের দেশের জন্য না, এটা একদম টেক্সট বুকে লেখা আছে যে ডায়েটারি যারা ওবেস তারা কেউ স্বীকার করে না যে তারা এক্সেসিভ ডায়েট খাচ্ছে। কিছু কিছু পেশেন্টকে আমরা বলি ওজন কমাইতে হবে, তখন বলে স্যার ওজন কমালে প্রেশার কমে যায়, মাথা ঘুরে যায়, পড়ে যায়। তো তাহলে এইখানে প্রথম জিনিস হচ্ছে আমাদের পেশেন্ট এডুকেশন অ্যান্ড এক্সপ্লানেশন, যেন আপনার এই খাবারের সাথে প্রেশারের কোনো সম্পর্ক নাই। আপনি যদি এই প্রেশার ওজনটা না কমান, আপনার এই রোগ হবে। প্রথম হচ্ছে আমাদের পেশেন্টকে এক্সপ্লানেশন করতে হবে, তাকে রিঅ্যাসিওর করতে হবে। অনেকে আবার বলে স্যার ডায়েট করে কোনো লাভ হয় না, তো তাকে হতাশ হওয়ার জন্য, সেজন্য হতাশ না হয়, তাহলে এই জায়গাটাকে আমাদের ওয়ার্কআউট করতে হবে যে তাকে এক্সপ্লেইন করা ডিজিজটা কী, এবং তারপর আমাদের তাকে একটা গোল সেট করে দিতে হবে। 5 থেকে 10 কেজি ওজন কমান, আপনার যে রিস্কগুলো থাকে সবগুলো কমে যাবে। আপনি যদি 10 থেকে 15 কেজি ওজন কমান, আপনার এখন ডায়াবেটিস আছে, আপনার করোনারি হার্ট ডিজিজ আছে, এগুলো আপনার ভালো হয়ে যাবে। তাহলে আমাদের তাকে টার্গেট দিতে হবে, আমাদের তাকে এক্সপ্লেন করতে হবে যে তার এই উপকারগুলো হবে, তাকে মোটিভেট করতে হবে। তাহলে এক্সপ্লানেশনটা হচ্ছে আমার প্রথম, তারপর টার্গেট যে আপনি এত কেজি ওজন কমাবেন। তাহলে কমাবার জন্য আমাদের কি কি প্রক্রিয়া আছে? একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। তারপরেই চলে আসতেছে আমাদের ডায়েটটা কি করবে। ডায়েট আপনার হচ্ছে ভেরি লো এনার্জি ডায়েট আমরা দিতে পারি, অথবা কনভেনশনাল ডায়েটে আসতে পারি। লো এনার্জি ডায়েট হচ্ছে 1000 থেকে 800 ক্যালোরি প্রতিদিন। যদি 1000 থেকে 800 ক্যালোরি ডায়েটে আমরা একজন অ্যাডাল্টের জন্য কিন্তু এটা করতে পারি, তাহলে দেখা যাবে সে সপ্তাহে 1 থেকে 2 কেজি ওজন কমবে।
এবং আমরা চাই যেন তাড়াতাড়ি কমুক, কারণ তাড়াতাড়ি কমলে সে বেনিফিটটা তাড়াতাড়ি টের পাবে, সেটা ধরে রাখতে পারবে। আর কনভেনশনাল ডায়েট আপনি যা খাচ্ছেন একটু কমাই করেন, তাহলে দেখা যায় যে হাফ কেজি পর্যন্ত ওয়েট কমে সপ্তাহে, তারপরেও এটা ভালো। কিন্তু ডায়েট ইজ এ মাস্ট। আপনি শুধু এক্সারসাইজ করে জিমে যায়, স্যার আপনি জিম করে ওজন কমে না, শুধু জিম করে আপনি এত ক্যালোরি বার্ন করতে পারবেন না। 50 গ্রাম প্রোটিন খাবেন, মিনিমাম 50 গ্রাম। যদি এই প্রোটিনটা আপনি না খান তাহলে আপনার বডি বিল্ডিংটা হবে না। আরেকটা হচ্ছে 20 গ্রাম ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, আদারওয়াইজ গল স্টোনের চান্স থাকবে। আর পর্যাপ্ত পরিমাণ পানি, আপনার ফাইবার, ফল মূল। তাহলে খাবারে মেইন জিনিসটা থাকবে ফল এবং সবজি। অনেকে স্যার যে মানে পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে কিটো ডায়েট বা বিভিন্ন দিকে ঝুঁকে পড়ছে, আসলে ওইটা কতটুকু জাস্টিফাইড? কিটো ডায়েট সম্বন্ধে এখন নেগেটিভ কিছু বলা যাবে না। কিটো ডায়েট হেল্প করে। কিভাবে হেল্প করে? যেহেতু ফ্যাট থাকে ওখানে, কার্ব কম থাকে, ফ্যাট কিন্তু আমাদের স্যাটিটি সিস্টেমকে স্টিমুলেট করে, যার জন্য খাবার রুচিটা কমে। কিন্তু কিটো করতে গেলে ওখানে অবশ্যই আমার প্রোটিন থাকতে হবে, মিনিমাম 50 গ্রাম প্রোটিন থাকতে হবে। আর যাদের ডায়াবেটিস আছে কিংবা আপনার গ্লুকোজ ইনটলারেন্স আছে, তারা এটা করতে পারবে না, কারণ তাদের ওই যদি কিটো ডায়েট, তাহলে কিটো অ্যাসিডোসিসের ভয় থাকবে। তাহলে যারা কিটো ডায়েট করবে তাদেরকে এটা কেয়ারফুল থাকতে হবে, তার কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে না। এটা কিন্তু জীবন সংহারী একটা সমস্যা তৈরি করতে পারে। ঔষধ কখন যাব? কারো যদি আমার ওভারওয়েট থাকে, যেটা আমি বললাম BMI আপ টু 30, তাহলে আমরা ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে ট্রাই করব। যাদের 30-র উপরে চলে গেছে, অথবা যাদের আমার 28, 27 আছে কিন্তু তার টাইপ 2 ডায়াবেটিস আছে, তার করোনারি হার্ট ডিজিজ আছে, এইসব ক্ষেত্রে আমরা ডায়েট কমাবার জন্য, মানে ওজন কমাবার জন্য মেডিসিন ইউজ করতে পারি। মেডিসিন এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার হচ্ছে GLP-1 অ্যানালগগুলো, সিমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড। এগুলো এখন ইউরোপে হটকেকের মতো চলছে, আমাদের দেশেও আমরা ইউজ করছি। এটা আপনার সপ্তাহে একটা ইঞ্জেকশন নিতে হয়, সাবকিউটেনিয়াস চামড়ার নিচে দিতে হয়। এটা প্রায় 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন কমাতে পারে। শেখ হাফিজুর রহমান, আপনার কাছে আসি যে আমরা আসলে চমকপ্রদ কিছু বিজ্ঞাপন দেখি পেপার খুললে, টিভিতে খুললে, যে গ্যারান্টি সহকারে মেদ কমানো হয়, চর্বি কমানো হয়, 1 মাসে একদম ওজন কমায় দেওয়া হবে। এটা আসলে যদি একটু ব্যাখ্যা করতেন, এটা যাওয়া উচিত কিনা? আমার মনে হয় এটা নিছক প্রতারণা। বাট আমি সবসময় বলি যে প্রতারণায় আমরা যেন না যেই সুষম খাবার, কার্বোহাইড্রেট, ফ্যাট, সুগার এইগুলো কম খেয়ে আমরা ফ্রুটস এবং ভেজিটেবলটা যদি ইনটেকটা বাড়াতে পারি, তাহলে তো আমরা এটা করতে পারবো। আরও কয়েকটা বিষয় আমি যুক্ত করতে চাই, যেমন সবসময় বলছি যে আমি প্রিভেনশনে, কারণ যারা হয়ে গেছে আপনি যতই চেঞ্জ করেন 30%-এর বেশি কমাতে পারবেন না যারা ওবেস হয়ে গেছে। বাট আমার নেক্সট জেনারেশনকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। এই জন্য আপনার একটা হোলিস্টিক একটা পরিকল্পনা থাকতে হবে সরকারের। এটা বিশেষ করে যুব ক্রীড়া, এডুকেশন এদের তো, এবং খাদ্য কৃষি মন্ত্রণালয়, এদের মাধ্যমে এমন একটা হোলিস্টিক একটা স্মার্ট নিউট্রিশন এবং এগ্রিকালচার, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও আসবে। এই পরিকল্পনা না করলে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা করতে পারবো না। এক নম্বর হচ্ছে যে আমরা যে নগরায়ন করি, এই নগরায়ন আপনি দেখেন, আমি উত্তরায় বড় হয়েছি, উত্তরায় কোনো সুইমিং পুল নেই, সব কিছু আছে, বিদ্যালয় একটা দুটো এসেছে, সুইমিং পুল নেই, এত পার্লার হয়েছে, একটা জিমনেশিয়াম নেই। ঢাকা শহরে তো মানে একটা জিমনেশিয়াম গুলিস্তানে আছে, ব্যায়ামাগার, আমার মনে হয় না কেউ ওখানে যায়। তো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে জিমনেশিয়াম এবং একটা 3-4টা ওয়ার্ড মিলে একটা সুইমিং পুল থাকা উচিত। এবং দেখেন যে এই ওবেসিটির সাথে কিন্তু সুইমিংয়েরও একটা মানে সংযোগ আছে, সম্পৃক্ততা আছে। তো এই সুইমিংয়ের মাধ্যমে আমরা করতে পারি। আর আরেকটা হচ্ছে যে এইগুলো করতে গেলে সরকার তো বাজেট তো লাগবে, এত হিউজ পরিমাণে বাংলাদেশে 68,000 গ্রামে যদি ব্যায়ামাগার করি, একটা হিউজ এখানে কিন্তু ইনভেস্টমেন্ট দরকার। তো এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি কাজ করছে ওবেসিটি নিয়ে। ইউনাইটেড নেশনস তো ওরা প্রায় 82 একটা ডিরেক্টিভস দিয়েছে সারা পৃথিবীর দেশগুলোকে, সদস্য রাষ্ট্র। লিনসেন ফাউন্ডেশন অন ওবেসিটি একটা আছে। আর আমাদের 3রা মার্চ তো বিশ্ব ওবেসিটি ডে, এটা খুব বেশি দিন হয় না, রিসেন্টলি এটা চালু হয়েছে। তো ওখানে কিন্তু ওয়ার্ল্ড ওবেসিটি ফাউন্ডেশন আছে, তারাও কাজ করছে। WHO হতো গত 22 সাল থেকে তো খুবই বলেছে যে এটা একটা নীরব টাইম বোমা যে একটা দেশকে। তো এদের সাথে আমাদের লিঙ্ক করার জন্য সরকারের কিন্তু নেগোসিয়েশন স্কিল বাড়িয়ে, যে আমাদের দেশে ওবেসিটি বাড়ছে, আমাদের দেশে তুমি ইনভেস্ট করো বা আমাকে দাও,
মানে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো আমাকে করে দাও। ট্রিটমেন্টের সাথে আমার সাইকোলজির কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইয়ে করে। মানে এক কথায় আমরা আসলে বলতে পারি যে এটা কাউন্সেলিং দরকার এবং অ্যাওয়ারনেস দরকার, একটা গোল টার্গেট সেট করা দরকার। এবং আপনি যে কথাগুলো বলছেন যে নগরায়নের যে পদ্ধতিগুলো, সেগুলো করলে আমার মনে হয় যে আমরা একটা ওবেসিটিকে ওভারকাম করতে পারবো। শেখ হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডাক্তার FM মোফাররুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। আমরা ওবেসিটি নিয়ে জানলাম। বলা হয় নীরব টাইম বোমা, নীরব ঘাতক ব্যাধি। যে কোনো বডির যে কোনো রোগ, হার্ট ডিজিজ থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, হার্ট ডিজিজ থেকে কিডনি থেকে শুরু করে ডায়াবেটিস পর্যন্ত সব রোগী কিন্তু ওবেসিটির জন্য একটা অন্যতম কারণ। তাই চলুন আমরা ওবেসিটি মুক্ত বাংলাদেশ করি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।